আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি যদিও সবসময় রাজনৈতিক বিষয় নিয়ে, আওয়ামী লীগ নিয়ে বা দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশিরভাগ ভিডিও তৈরি করে থাকি। কিন্তু আজকে অনেক দুঃখ নিয়ে, অনেক আবেগ নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা বানাবো আমাদের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান খুব রিসেন্টলি ওনার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন। তো এই ঘোষণা এবং এত দ্রুত আসলে এটা আনএক্সপেক্টেড ওর এই যে ক্রিকেট থেকে অবসর নেয়ার যে ঘোষণা দিয়েছেন টি-20 এবং টেস্ট ম্যাচ থেকে, সে বিষয়ে ভাবলাম যে কিছু কথা না বললেই নয়। তাই আসলে আজকে এই ভিডিওটা বানানো। সাকিব আল হাসান সম্পর্কে আসলে বিস্তারিত কিছু তেমন বলার নেই। কারণ সারা বিশ্বেই তাকে এক নামে চেনে। তো শুরুতেই সাকিব আল হাসান সম্পর্কে একটু কিছু তথ্য আপনাদেরকে জানাই। সাকিব আল হাসানের জন্ম ১৯৮৭ সালে। সো সেই হিসেবে অফিসিয়ালি তার বয়স হচ্ছে ৩৭ বছর। সো সাকিবের বর্তমানে যে ফিজিক্যাল ফিটনেস আছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি, যদিও তার কিছু চোখের সমস্যাজনিত প্রবলেমে সে ভুগছিল গত বেশ কিছুদিন থেকে। তারপরও তার ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটা বিবেচনা করলে আগামী আরও ২-৩ বছর সে ইজিলি আসলে ক্রিকেটটা খেলে যেতে পারত। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেরই যদি বেশ নামকরা কিছু প্লেয়ার বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, ইভেন অশ্বিন, ইভেন এমএস ধোনি, এরা কিন্তু প্রায় ৪০ বছর পর্যন্ত খেলে গিয়েছে। বিরাট কোহলি বা রোহিত শর্মা, অশ্বিন এরা কিন্তু সাকিবের সমবয়সী প্লেয়ার। তো যাই হোক সেটা বলে লাভ নেই। অনেকটা আসলে রাজনৈতিক পরিস্থিতি বা হচ্ছে দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো সাকিব তার এই সিদ্ধান্ত নিয়েছে। সাকিবের ক্যারিয়ার সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে সাকিব আল হাসান তার ক্যারিয়ার শুরু করে ২০০৬ সালে। তো ২০০৬ থেকে আজকে ২০২৪, এই ১৮ বছর একটা ছেলে ক্রিকেটকে দিয়েছে বা বাংলাদেশকে দিয়েছে। এই ১৮ বছরের ক্যারিয়ারে তার শেষটা কি আসলে এমন হওয়ার মতো ছিল? আপনারা একটু চিন্তা করে দেখুন তো, নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখুন তো, যে যেই ছেলেটা তার জীবনের ১৮ টা বছর ক্রিকেট খেলে গিয়েছে, শুধু ক্রিকেটই খেলে গিয়েছে এবং যার খেলার মাধ্যমে যাকে সারা বিশ্ব চিনেছে এবং বাংলাদেশের মুখ সে সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেছে, সেই সাকিব আল হাসানের শেষটা কি এমন হওয়ার কোনো কথা ছিল? এমন হওয়ার কোনো কারণ ছিল? অবশ্যই ছিল না। আসুন তার ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করি। আমি তার ক্যারিয়ারের বিস্তারিত একদম আইসিসি র‍্যাংকিং এ বা রেকর্ডে যা আছে সেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে লিঙ্কে ঢুকে আরো বিস্তারিত দেখে নেবেন। তারপরেও কিছু সামারি যদি একটু দেখি, একটু চেক করে দেখুন। এই ছবিটা একটু খেয়াল করুন। আচ্ছা, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আসলে শুধু বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটার ছিলেন তাই নয়। তিনি সারা বিশ্বের প্রায় ২৩-২৪ টা টিমের হয়ে সে খেলেছে। সে অনেক ফ্র্যাঞ্চাইজ লিগের নাম্বার 1 চয়েস ছিল। শুরুতে আইপিএল এর কথা আসা যাক। আইপিএল বলেন, যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পিএসএল পাকিস্তান সুপার লিগ, সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ যেটা অস্ট্রেলিয়াতে হয়ে থাকে। এছাড়া আপনার কানাডা লিগ, আমেরিকান লিগ, ইউএই লিগ সহ সারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রায় ২৩-২৪ টা দলের হয়ে সে খেলেছেন। ইংলিশ কাউন্টিতে সে খেলেছেন। রিসেন্টলি সে ইংল্যান্ডের খুব নামকরা একটা কাউন্টি দল সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে সে প্রথম টেস্ট ম্যাচেই ৯ উইকেট নিয়েছেন। সো এগুলো দেখে আসলে আপনাদের কি মনে হয় যে বহির্বিশ্বের এই যে প্রায় এতগুলো টিম সারা বিশ্বে, সেটা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আপনার ক্যারিবিয়ান আইল্যান্ডের যে ক্রিকেট লিগ হয়, শ্রীলঙ্কান লিগ, পাকিস্তান লিগ, আইপিএল, ওরা কি আসলে কি মানে সাকিবকে শুধু তার চেহারা দেখে চাকরি দিয়েছে বা টিমে নিয়েছে? সাকিবের নিশ্চয়ই চেহারা দেখে তাকে দলে জায়গা দেয়নি। সারা বিশ্বের ইতিহাসে যদি নাম্বার 1 অলরাউন্ডার থাকে, সে কিন্তু একমাত্র সাকিব আল হাসান। এবং তার এই খেলার জন্য, তার এই পারফরম্যান্সের জন্যই তাকে বিশ্বের এতগুলা দল, সারা বিশ্বের এতগুলা দল তাকে তাদের সাথে চুক্তিবদ্ধ করেছে এবং সাকিব ওইসব দলের হয়ে খেলেছেন। সাকিবের আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি একটু দেখাই, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে ওয়ান ডেতে আপনার বিগত প্রায় ১৬ বছরের পারফরম্যান্সের রিপোর্ট। একটু দেখুন ছবিটা আরেকবার খেয়াল করুন। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত ১৬ বছরে ওয়ানডের ইতিহাসে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ১৬ বছরের মধ্যে সাকিব আল হাসান ১১ বার ছিলেন নাম্বার 1 অলরাউন্ডার। ৪ বার ছিলেন উনি নাম্বার 2 অলরাউন্ডার এবং একবার ছিলেন উনি নাম্বার 3 অলরাউন্ডার। আমি আবারও বলছি, ১৬ বছরের মধ্যে ১১ বছরই উনি ছিলেন নাম্বার 1, নাম্বার 2 ছিলেন ৪ বছর, তাহলে কত হলো ১৫ বছর, এবং ১ বছর উনি ছিলেন নাম্বার 3, সেটা ২০১৪ সালে। সো এই যে আইসিসির র‍্যাংকিং বা যে রিপোর্ট, এইটা কি তাহলে এটা কি কোনো গাঁজাখুরি রিপোর্ট বা এটা কি কোনো ভুল রিপোর্ট? মোটেও না। এবার আমি আমার ভিডিওর এই পর্যায়ে আলোচনা করব আসলে সাকিব আল হাসানের সাথে আমাদের বাংলাদেশিদের বা আমাদের একটা শ্রেণীর মানুষের সমস্যাটা কোথায়?
এই সমস্যাটা নিয়ে আলোচনা করলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সাকিবের মতো একজন বিশ্বসেরা প্লেয়ারের সাথে আজকে এই অন্যায়, এই অবিচার কেন, বা এর পেছনে আসলে মূল কারণ কি? এর পেছনে মূল কারণ হচ্ছে আসলে বাঙালির, এক শ্রেণীর বাঙালি বা বাংলাদেশীদের ছোটলোকি মন মানসিকতা। আমি আবারও বলছি এবং লাউডলি বলছি, আমাদের দেশটা এখন একটা ছোট লোকের দেশে ভরে গিয়েছে। অশিক্ষিত, মূর্খ, স্বল্প শিক্ষিত মানুষের একটা দেশে পরিণত হচ্ছে দিনকে দিন। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার পতনের প্রধান ৩ টা কারণ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ ছিল দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া বিগত ১৫ বছর ধরে। এই অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর দেশে আসলে ভালো কোনো কিছুর দাম নেই। এরা কোনো ভালো মানুষকে বা ভালো কোনো জিনিসকে কোনো অ্যাপ্রিসিয়েশন দিতে পারে না। কোনো সঠিক দাম বা সঠিক মূল্যায়ন এরা করতে পারে না। এটা হচ্ছে প্রধান কারণ সাকিব আল হাসানের আজকের এই দুর্দশা। প্রবলেমটা শুরু হয়েছে সাকিব যখন ২০০৬ সাল থেকে খেলা শুরু করলো। খেলার খুব অল্প দিনের মধ্যে সে তার খেলা দিয়ে বা পারফরম্যান্স দিয়ে সারা বিশ্বের বুকে নিজের নামটাকে তুলে ধরলো। পাশাপাশি বাংলাদেশেও তার নামটা ব্যাপকভাবে প্রচার হওয়া শুরু হলো একটা রাইজিং স্টার হিসেবে। যত ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, বড়, বড় কোম্পানিগুলো আছে তাকে স্পন্সরশিপ দেওয়া শুরু করলো। তাকে সাকিবের অ্যাডের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য তার পেছনে লাইন লেগে গেল। তাকে দেখা যেত যে সে শিডিউলই দিতে পারত না, এমন একটা পরিস্থিতি। বিভিন্ন বহুজাতিক, বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো বলেন বা অন্যান্য যে বহুজাতিক কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল গুলো আছে, তারা সাকিবের পেছনে লাইন লাগিয়ে দিল। তারা লক্ষ, লক্ষ টাকা অফার করা শুরু করলো সাকিব আল হাসানকে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে যেটা হয় যে একটা সাধারণ পরিবারের ছেলে, সে তার কষ্ট করে, তার কষ্ট দিয়ে হোক, যেভাবেই হোক, সে তার পরিশ্রম করে হোক, সে উপরে উঠছে, সে কোটি, কোটি টাকা কামাচ্ছে, এইটা মানুষের আসলে ভালো লাগেনি। আমাদের দেশে ওই যে বললাম অশিক্ষিত, মূর্খ, এই দরিদ্র জনগোষ্ঠী, দরিদ্রতা আমি বলব যে শুধু অর্থনৈতিক দরিদ্রতা নয়, মন মানসিকতার দরিদ্রতা। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন হয়ে গিয়েছে মন মানসিকতায় একদম নিচু শ্রেণীর। যত গরিবি, যত কি বলবো, মূর্খতা এদের হচ্ছে মন মানসিকতা। এদের অর্থনৈতিকভাবে যে এরা গরিব বা অসচ্ছল তা নয়, এদের মন মানসিকতায় অনেক গরিবি আছে বা অনেক দারিদ্রতা আছে। এই শ্রেণীর মানুষগুলো শুরু করলো সাকিবের পেছনে লাগা। আরেকটা ঘটনা ঘটল ২০১২ সালে। ২০১২ সালে সাকিব আল হাসান যেটা করলেন, তিনি এক বাংলাদেশী আমেরিকান নারীকে বিয়ে করলেন, যে দেখতে কিনা পরীর মতো সুন্দরী এবং হচ্ছে তার অতীত ব্যাকগ্রাউন্ডে কোনো হচ্ছে আপনার কালিমা নেই বা কোনো ব্যাড রেকর্ড নেই। আমেরিকান সিটিজেন, বাংলাদেশী আমেরিকান সিটিজেন একজন নারী, শিশির, যার ডাকনাম শিশির। ওনাকে সাকিব ২০১২ সালে বিয়ে করলেন। ধুমধাম করে কোটি, কোটি টাকা খরচ করে বিয়ে করলেন। প্রি ওয়েডিং ফটোগ্রাফি করলেন, বিয়ের অনুষ্ঠান করলেন, পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি করলেন। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা বিশ্ব সহ, বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। মানুষের এটা ভাল লাগলো না যে সাকিবের মতো একটা সাধারণ ছেলে, সে ক্রিকেট খেলা দিয়ে একদিকে সে কোটি, কোটি টাকা কামাচ্ছে, অন্যদিকে সে আমেরিকান একজন নাগরিক, বাংলাদেশী নাগরিক, এত সুন্দরী একটা বউ সাকিব পেয়েছে। এইটা বাংলাদেশের মানুষ এটাও মেনে নিতে পারল না। তারা কি করলো? তারা সাকিবের অতীত ইতিহাস, তার কোন মেয়ের সাথে কেলেঙ্কারি ছিল, তার কয়টা গার্লফ্রেন্ড ছিল, এগুলো নিয়ে কিছু মাতামাতি শুরু করলো। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি বা আল্লাহর অশেষ রহমত যে সাকিব আল হাসান আসলে ৮-১০ টা সাধারণ বাংলাদেশী মানুষের মতো না। কারণ সেটা যদি হতো তাহলে আল্লাহ তাকে এত সাকসেস বা এত উপরে উঠাতো না। সে এগুলোকে টোটালি ইগনোর করে গেল। তার ওয়াইফও এগুলোকে টোটালি ইগনোর করে গেল। কালক্রমে এখন বর্তমানে ২০২৪ এসে আমি একটা রিপোর্ট দেখলাম, আমি শেয়ার করবো আমার ডেসক্রিপশনে। সাকিব আল হাসানের নেট ওর্থ, মানে তার মোট সম্পত্তির পরিমাণ কত? তার মোট সম্পত্তির পরিমাণ এস্টিমেটেড হয় সাধারণত এগুলো, কারণ এগুলো অ্যাকচুয়াল হয় না কখনোই। অথেন্টিক সূত্র থেকে বা ওয়েবসাইট থেকে যেটা আমরা জানলাম যে এস্টিমেটেড তার সম্পত্তির পরিমাণ হচ্ছে ৮০০ কোটি টাকা, যেটা প্রায় $75 মিলিয়ন। একবার চিন্তা করছেন, $75 মিলিয়ন। তার মানে আর যদি ২-৪ বছর সাকিব ক্রিকেটটা কন্টিনিউ করে, এটা কিন্তু $1 বিলিয়ন হতে খুব বেশি কষ্ট হবে না। 1 বিলিয়ন, বাংলাদেশের ইতিহাসে একজন ক্রিকেটার $1 বিলিয়ন মালিক হয়ে যাচ্ছিল। এইটা তো বাঙালির ভাল লাগে না, এটা ভালো লাগার কথাও না। ৮০০ কোটি টাকা, ৮০০ কোটি টাকা লিখতে ৮-এর পেছনে কয়টা জিরো দিতে হয়, এইটা সেই সব অশিক্ষিত মূর্খ বাঙালি বলতে পারবে না, আমি সিওর। আমি যদি চ্যালেঞ্জ দেই যে আমি একটা কাগজ আর কলম দিব, আপনি এখন ৮-এর পেছনে কয়টা জিরো বসালে ৮০০ কোটি টাকা হবে এটা লিখে দেন, ১০ সেকেন্ড টাইম দিলাম। আপনি এটা লিখে দিতে পারলে আপনাকে আমি ১০,০০০ টাকা ক্যাশ দিব। এটা পারবে না। অনেকে আমার এই ভিডিও দেখছেন, আমি জানি। আপনি নিজে একটু লেখার চেষ্টা করেন, ১০ সেকেন্ডে পারবে না, কয়েক মিনিট সময় লাগবে চিন্তা করতে এটা লিখতে। তো এদের কিভাবে সাকিব আল হাসানকে ভালো লাগবে? কোনোভাবেই ভাল লাগবে না। পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ডের যে রাজনীতি, তার এক নাটকবাজ বন্ধু একসময় তার সাথে খুব ক্লোজ ছিল, যাকে মানুষ বিহারীর বাচ্চা বলে গালি দেয়। এই বিহারীর বাচ্চা তার রিটায়ারমেন্ট নিয়ে কত নাটক করলো। সবসময় যে একটা ধান্দায় থাকতো যে কিভাবে সাকিবকে ছোট করা যায় বা কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে একটা ঝামেলায় ফেলা যায়।
অতীতে সে অনেকবার চেষ্টা করেছে, সে লাইভে এসে তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে, কান্নাকাটি করেছে তাকে ভুলে না যাওয়ার জন্য। ওই সাকিব তো তার রিটায়ারমেন্ট হাসি মুখে দিয়েছে, কারণ সে হচ্ছে রিয়েল ম্যান। আমি বলবো একটা ছেলে মানুষ যদি হয়, সে হচ্ছে একটা রিয়েল ম্যান। আমরা আমাদের ছোটবেলায় আজকে অনেক আবেগ নিয়ে কথাগুলো বলছি এই কারণে, কারণ আমরা আমাদের ছোটবেলায় ফেসবুক, টিকটক বা স্মার্টফোন ছিল না। আমরা যখন স্কুলে পড়তাম, ছোট্ট একটা ঘটনা দিয়ে, এসএসসি পরীক্ষা যখন চলে, সেবার আমি যে এলাকা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের বন্ধু মহলে আমরা 17 জন ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমাদের কাজ ছিল সকালবেলা পরীক্ষা দিতাম, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সম্ভবত পরীক্ষা হতো। এরপরে দুপুরে এসে বাসায় এসে গোসল করে খেয়ে দেয়ে, আমি আবার একটু স্টুডেন্টদের মধ্যে একটু ভালো ছাত্র ছিলাম, পড়ালেখার দিকে একটু মনোযোগী ছিলাম। আমি যেটা করতাম, বিকাল 3টা-4টা পর্যন্ত আমি পরের দিনের যে পরীক্ষা সেটার জন্য অবজেক্টিভ রিভিশন দিতাম। অবজেক্টিভ রিভিশন শেষ করে বিকালবেলা বের হয়ে চলে যেতাম। ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা চলাকালীনও প্রতিদিন বিকালবেলা আমাদের ক্রিকেট খেলা মিস হয়নি। বিকালবেলা ১-২ ঘন্টা আমরা ছাদে ক্রিকেট খেলতাম বা বাসার নিচে খেলতাম, এলাকার ছোট গলির মধ্যে ক্রিকেট খেলতাম। আমরা ক্রিকেটের জন্য এতটাই পাগল ছিলাম, কারণ সেই সময় স্মার্টফোন ছিল না, ফেসবুক তো আরো অনেক পরের বিষয়। এই জন্য ক্রিকেট নিয়ে, সাকিব আল হাসান নিয়ে আমাদের আবেগটা অন্যরকম। আজকালকার এই যে রাবিশ জেনারেশন, জেন জি যাকে বলে, এই রাবিশ, এই বুলশিট জেনারেশন, আমি আবারও বলবো, এদের মাথা হচ্ছে শিট হেড। ইংরেজিতে একটা কথা আছে শিট হেড। শিট হেড মানে বুঝেন? শিট হেড মানে হচ্ছে, বাংলা সহজ বাংলা বললে মাথা ভর্তি গোবর। আমাদেরকে বলে না যে তোর মাথা ভর্তি গোবর, এই জেনারেশন হচ্ছে মাথা ভর্তি গোবরের জেনারেশন। এরা কোনো কারো ভালো দেখতে পারে না, এদের জ্ঞানের সীমা খুবই সীমিত। এরা, এই দেশে একটা কালচারই হয়ে গেছে, একটা লোক যদি ভালো খায়, ভালো পড়ে, তার ঘরে সুন্দরী বউ থাকে, সে তার বউ বাচ্চাকে নিয়ে হ্যাপি থাকে, তার বাবা মাকে নিয়ে আনন্দে থাকে, এটা আর ১০ জন এটা ভালো চোখে দেখে না। সাকিব আল হাসানের আসলে ক্রাইসিসের কারণটা হচ্ছে এখানে। একটা সময় তাকে নিয়ে স্ক্যান্ডাল হয়েছিল যে সে বেয়াদব, সে অনেক অ্যারোগেন্ট। বাংলাদেশের মতো দেশে সাংবাদিকরা যেখানে সবসময় ধান্দায় থাকে যে কিভাবে আপনাকে একটা প্রশ্ন করে বিতর্কিত করা যায়। আজকে সাংবাদিকের এক প্রশ্নে সাংবাদিকের জবাব দিতে গিয়ে শেখ হাসিনা মুখ থেকে একটা বেফাঁস কথা বেরোলো। শেখ হাসিনা সরকারের এই ১৬ বছরের রাজত্ব কিন্তু পতন হয়েছে। সেখানে আপনি কি মনে করছেন ওইসব সাংবাদিকদেরকে সাকিব আল হাসান পাত্তা দিত? পাত্তা দিলে আজকে তার ক্যারিয়ার এই জায়গায় যেত না। সে ৮০০ কোটি টাকার মালিক হতো না। সর্বশেষ আরেকটা জিনিস, আমাদের তো দেশে একটা একটা কালচার আছে না? সাকিব আল হাসান সুন্দরী বউ আছে, সে ওয়ার্ল্ডের ১ নাম্বার প্লেয়ার, তার কোটি, কোটি টাকা আছে। এবার আসে যে তার সর্বশেষ যে একটা মানুষের জীবনের পরিপূর্ণতা, তার ছেলে, মেয়ে, সন্তান। ১ম ২ টা তার মেয়ে এবং সবশেষ ৩ নাম্বার হচ্ছে তার একটা ছেলে। আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। যদি পুত্র সন্তান না হতো, ৩ নাম্বারটাও মেয়ে হতো, তাহলে মনে, মনে অনেক হাজারো বাঙালি খুশি হতো যে যাক, এই ব্যাটার তো এত লক্ষ কোটি টাকা, কোটি, কোটি টাকার মালিক হয়েছে, কি লাভ হয়েছে? তার তো ছেলে নাই, তার তো মেয়ে হয়েছে। ওই যে বললাম শিট হেড, মাথা ভর্তি গোবর, এই গোবর মানসিকতার চিন্তাটা এখানেই হয়েছে। এই গোবর মানসিকতার দেশের এই যে মন মানসিকতা, যে অশিক্ষিত সমাজ, এটার জন্য শেখ হাসিনা এবং তার সরকার অবশ্যই দায়ী, এতে অস্বীকার করার কিছু নেই। আর এছাড়া দেশে যারা প্রকৃত মেধাবী ছিল, প্রকৃত মেধাবীরা আসলে যেটা হয়েছে যে সময় সুযোগ বুঝে কষ্ট করে হোক, যেভাবে হোক, তারা সবাই বিদেশে চলে গিয়েছে। বাংলাদেশে এখন আর কোনো মেধাবীর স্থান নেই। সাকিব আল হাসান, যাকে সারা বিশ্ব এক নামে চেনে, বিশ্বের ১ নাম্বার প্লেয়ার, তারও কোনো দাম এই বাংলাদেশে নেই। আমি খুব খুশি হয়েছি যে সাকিব তার এই রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে। যদিও মন থেকে, ভেতর থেকে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বলছি, সে এখন আমেরিকাতে তার এই $৭৫ মিলিয়ন যে নেটওয়ার্থ, একটা মানুষের এই যে সম্পত্তির পরিমাণ, এটা দিনকে দিন বাড়তেই থাকবে। যারা এই স্টেজে, এই লেভেল অফ স্টেজের স্টেক যাদের কাছে থাকে, তাদের আর সম্পদ আল্লাহর রহমতে বড় কোনো ডিজাস্টার না হলে এটা কমে না। সো সাকিব আল হাসান রিটায়ারমেন্টের পরে ঠিকই আমেরিকাতে স্থায়ী বসবাস করবে, কারণ যেহেতু তার ছেলেমেয়েরা আমেরিকার সিটিজেন, তার ওয়াইফ আমেরিকার সিটিজেন, এবং সে সারা ওয়ার্ল্ডের এত রেকগনাইজড একজন ক্রিকেটার, একজন সম্মানিত ব্যক্তি। যদিও তাকে বাঙালিরা প্রকৃত সম্মান দেয়নি, তারপরে সে আমেরিকাতে খুব মান সম্মানের সাথেই থাকবে, এবং ফ্রাঞ্চাইজ ক্রিকেটে আশা করি তাকে আমি বহু বছর দেখব। জীবনে কোনোদিন যদি তার সাথে, হয়তো এমনও হতে পারে ভাগ্যে থাকলে, আমেরিকাতে, কানাডাতে বা দুবাইতে কোনো জায়গায় তার সাথে দেখা হতে পারে। দেখা হলে তাকে শুধু বুকে জড়িয়ে ধরে একবারই বলবো যে থ্যাংক ইউ সাকিব ভাই, ইউ ডিড ইউর বেস্ট ফর বাংলাদেশ, ইউ ডিড ইউর বেস্ট ফর দ্য কান্ট্রি। স্যালিউট টু ইউ সাকিব ভাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।